এফের জালে আইএসআই এজেন্ট রানা রফ। এবারে রানা রফের খোঁজ কোথায় পাওয়া গেল তার জন্য আমাদের ফিরে যেতে হবে জুলাই মাসের শেষে। জুলাই মাসের শেষে বর্ধমানের এক অভিজাত আবাসন থেকে ধরা পড়ল হামিম মণ্ডল। সেই হামিমের সঙ্গে যোগ পাওয়া গেল কার? তার ইনস্টা লাভার অর্পিতার। তার সঙ্গে যোগ পাওয়া গেল কার? আদিত্য, তার সঙ্গী। আর এই হামিমের ফোন থেকেই রানা রফের খোঁজ। কয়েকদিন আগে বর্ধমানে ধৃত জঙ্গি জিম থেকে জঙ্গি হামিম মণ্ডলকে গ্রেফতার। আর হামিমের ফোনে পাক নাগরিক রানা রফের নাম্বার। সরকারি আইনজীবীর দাবিতে চাঞ্চল্যকর তথ্য। কথা বলবো, জিয়াউল রয়েছেন সঙ্গে। জিয়াউল, এই যে রানা রফ, এই রানা রফের খোঁজ মিলল কোথা থেকে? হামিমের ফোনে রানা রফ সম্পর্কে কি ছিল, কি তথ্য ছিল? একদম দেখো, অর্থাৎ এই রানা রৌফের যে অর্থাৎ ফোন চ্যাট বা হোয়াটসঅ্যাপ, সেটা কিন্তু সেখান থেকে দেখা যায় যে একের পর এক শুধুমাত্র বাংলাদেশ, নেপাল, কাঠমান্ডু এবং পাকিস্তানের একাধিক জায়গায় কিন্তু এই হোয়াটসঅ্যাপ চ্যাটে লক্ষ্য করা গেছে। এবং সেখানে একাধিক যে হোয়াটসঅ্যাপ চ্যাট, সেগুলো বেশিরভাগ অংশ ডিলিট করে দেওয়া হয়েছে। যে তথ্য পাচার হয়েছে বলা হচ্ছে, সেই তথ্য যেমন পাচার হচ্ছে সেখানে ডিলিট করে দেওয়া হয়েছে, সেগুলো যেমন পুনরুদ্ধার করার চেষ্টা করছে তদন্তকারী। অন্যদিকে এখনো পর্যন্ত বেশ কিছু চ্যাট সেখানে রয়েছে, সেগুলো কিন্তু এই জঙ্গি সন্দেহে কিন্তু একেবারে স্পষ্ট। ফলে এর আগেও কিন্তু একাধিকবার বাংলাদেশ, কাঠমান্ডু, নেপালে তিনি গেছিলেন এবং সেখান থেকে পাকিস্তানেও গেছিলেন এবং একাধিক ব্যক্তির সঙ্গে এই ফোনের হোয়াটসঅ্যাপ অর্থাৎ তার ফোনেই কিন্তু ফোনের মাধ্যমেই যোগাযোগ হয়েছিল, এমনটাও কিন্তু স্পষ্ট। ফলে তিনি কিন্তু একেবারে এই কলকাতায় ঘাঁটি গড়েছিল, তারপর সেখান থেকে বাংলাদেশে একটা পালানোর ছক ছিল। কলকাতা হয়ে বাই রোড অর্থাৎ যশোর রোড ধরে একেবারে যখন বেনাপোল সীমান্ত দিয়ে যাচ্ছিল, সেই সময় এসটিএফ এর জালে এই রানা রৌফ। ফলে এসটিএফ তাকে ধরে এবং তাকে ধরার পরে যে একাধিক যে তথ্য অর্থাৎ যে হোয়াটসঅ্যাপ চ্যাট, সেগুলোই কিন্তু মূলত তদন্তকারীদের টার্গেট। তার কারণ সেই হোয়াটসঅ্যাপ চ্যাটই সেখানে কিন্তু আদান প্রদান অর্থাৎ একেবারে সামরিক ঘাঁটি থেকে শুরু করে দেশের অভ্যন্তরীণ ব্যাপার, নিরাপত্তা জনিত সেই সমস্ত তথ্য কিন্তু একাধিকবার পাচার হয়েছে। একাধিক হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়ে পাচার করেছে এই রৌফ রানা। ফলে তাকে 14 দিনের পুলিশ হেফাজত নেওয়া হয়েছে, 14 দিনের পুলিশ হেফাজত চাওয়া হয়েছিল, 14 দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছে। কিন্তু তার বেশ কিছু তথ্য কিন্তু তিনি ডিলিট করে দিয়েছে। সেই তথ্য পুনরুদ্ধারের জন্য তার হেফাজতের দরকার এবং তিনি কতদিন ধরে এই তথ্য পাচার করছিল সবটাই তদন্তকারীদের আতশ কাজের তলায়। কিন্তু তিনি একেবারে এই হাবড়া এলাকা থেকে চোংদা হয়ে একেবারে বেনাপোল হয়ে তিনি বাংলাদেশে সেখান থেকে বাংলাদেশ হয়ে নেপাল এবং সেখান থেকে কাঠমান্ডু যাওয়ার আরো পরিকল্পনা ছিল। এবং বনগা সীমান্ত এলাকায় এর আগেও দেখা যাচ্ছে বনগা সীমান্ত এলাকায় তিনি একাধিকবার গেছেন। সেখান থেকে গিয়ে বেশ কিছু যুবকের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। ফলে তাদের খোঁজও তল্লাশি চালানো হচ্ছে, এমনটাও কিন্তু এসটিএফ সূত্রে খবর। ফলে তাকে 14 দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, এসটিএফ হেফাজতে নেওয়া হয়েছে। আরো কোথায় কোথায় তথ্য পাচার করে তখন সমস্ত তার মোবাইল, হোয়াটসঅ্যাপ চ্যাট এবং পাকিস্তানের একাধিক নাম্বার পাওয়া গেছে, নেপালের একাধিক নাম্বার পাওয়া গেছে, বাংলাদেশের একাধিক নাম্বার পাওয়া গেছে। সেই নাম্বার থেকে কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে এই তথ্য আদান প্রদান হয়েছিল বলে এখনো পর্যন্ত তদন্তকারীরা জানাচ্ছেন। ফলে এই রৌফ রানা যেহেতু একেবারে 15 আগস্ট অর্থাৎ নাশকতা, একেবারে এটাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তার কারণ স্বাধীনতার প্রাককালে একেবারে স্বাধীনতার আগে এই সময় কি রানা রৌফের নাম্বার নাকি আরো কিছু তথ্য পাওয়া গেল? মানে ধরো চ্যাট ডিটেইলস বা কোনো গতিবিধি, অন্য কিছু? ফলে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে চ্যাটে তার সমস্ত গতিবিধি রয়েছে। ফলে সেখান থেকে তিনি এর আগে কোথায় গেছিল সেগুলো তার মোবাইলে, হোয়াটসঅ্যাপে বা তার লিঙ্ক অ্যাপে দেখা গেছে। ফলে তিনি বাংলাদেশে এবারেও কিন্তু বাংলাদেশে যাচ্ছিল এবং এই যে একেবারে কলকাতা থেকে সড়ক পথে অর্থাৎ যশোর রোড ধরে যখন বাংলাদেশে যাওয়ার যে বেনাপোল হয়ে যাওয়ার কথা ছিল, বনগায় তার সেখানেও কিছু যুবকদের মগজ ধোলাই করা হয়েছিল, তাদের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছিল। ফলে তিনি সরাসরি বাংলাদেশে না গিয়ে বনগা পেট্রাপোলে সেখানে গিয়েও কিছু সময় সেখানে ব্যয় করার পরে তারপর সেখান থেকে কিন্তু যাওয়ার কথা ছিল, এমনটাও কিন্তু তদন্তকারীরা জানাচ্ছেন। কিন্তু এই রানা রৌফ সে কিন্তু একেবারে বেশ কিছুদিন ধরে এই সমস্ত এলাকায় অর্থাৎ এই যে বাংলাদেশ, কাঠমান্ডু, নেপাল এবং ভারতের বেশ কিছু জায়গায় তিনি কিন্তু এর আগেও কিন্তু এই আত্মগোপন করেছিল এবং সেখানেই তিনি কিন্তু এটাও জানা যাচ্ছে এসটিএফ সূত্রে যে তিনি কিন্তু কাঠমিস্ত্রির কাজ করতো। ফলে কাঠমিস্ত্রির কাজ করে তিনি কিন্তু এই নেপালের বা বনগার চোংদা, হাবড়া চোংদা এলাকায় বেশ কিছুদিন ধরে সেখানে কাজ করেছিলেন। ফলে সেখানে কাজের সঙ্গে যোগাযোগ। নজর রাখো, সরকারি আইনজীবীর বক্তব্য একবার শোনায়। হ্যাঁ, এদের সাথে একটা যোগসূত্র পাওয়া গেছে কিছু মোবাইল নাম্বারের ভিত্তিতে। এদের মোবাইল নাম্বারটাই রানা রৌফ
এদের কাছে পাওয়া গেছে, এদের মোবাইল থেকে মোবাইল নাম্বার সূত্র ধরেই এদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। ওদের মোবাইলে এই নাম্বারগুলো সেভ ছিল। তপসিয়া, কলকাতার তপসিয়া হয়ে এরা যশোর রোড ধরে এরা বেনাপোল বর্ডার অ্যাক্রস করার উদ্দেশ্য ছিল। কলকাতায় আইএসআই এজেন্ট জঙ্গি যোগে স্পেশাল টাস্ক ফোর্সের জালে পাক নাগরিক ধৃত। পাকিস্তানের ফয়সালাবাদের বাসিন্দা রানা রফ কলকাতায় ঘাঁটি গেড়ে আইএসআই কে সমস্ত তথ্য পাচার করত ধৃত রানা। সেনা, নৌবাহিনী, রেলের যাবতীয় ইনফরমেশন সে পাচার করত। আইএসআই কে ধৃত রানার মোবাইলে সেনা সংক্রান্ত একাধিক ছবি। কথা বলবো, অনুপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। অনুপ, এই রানা রফ আইএসআই এজেন্ট, কি তথ্য কার কাছে পাচার করতো এই রানা? বেঙ্গল এক্সপ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যে রানা রফ তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কিন্তু আইএসআই এজেন্ট হিসেবে তিনি কাজ করতেন এবং তাকে ইতিমধ্যে বেঙ্গল এক্সপ্রেসের পক্ষ থেকে যেমন গ্রেপ্তার করা হয়েছে, তিনি তার মোবাইল ফোনে একাধিক যেমন দেখা গিয়েছে সেনা আধিকারিকদের সেনা ঘাঁটির ছবি এবং সেনা জওয়ানদের বেশ কিছু তথ্য এবং সামনে আছে। এর পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় তাকে জঙ্গি সন্দেহ যখন প্রথমে গ্রেপ্তার করা হয়, পরবর্তী ক্ষেত্রে আইএসআই এজেন্ট হিসেবে তিনি যে কাজ করতেন এমনটাই কিন্তু তথ্য আছে। এবং একাধিক যে দেখা যাচ্ছে নৌসেনা থেকে শুরু করে সেনাবাহিনী আধিকারিক, তার পাশাপাশি রেলের আধিকারিক, বিভিন্ন জায়গায় কিন্তু একাধিক জায়গার ছবি, একাধিক ব্যক্তির ছবি কিন্তু তার মোবাইল ফোনে উদ্ধার হয়েছে। ইতিমধ্যে বেঙ্গল এক্সপ্রেসের পক্ষ থেকে আইএসআই এজেন্ট রানা রফ তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বলা হচ্ছে তিনি 2012 সালে প্রথম কিন্তু একেবারে কলকাতায় আছে। প্রথমে বলা হয় নেপাল সীমান্ত হয়ে সরাসরি বিহার পাটনা হয়ে কলকাতায় হাওড়া স্টেশনের কাছে একটি জায়গায় থাকতে শুরু করে এবং সেখান থেকেই একেবারে যোগসূত্র হয় ইজাজ নামে এক ব্যক্তির এবং তার সঙ্গে সহযোগী হিসেবে কিন্তু ইজাজ কাজ করতে শুরু করেছিল। এবং এই বেঙ্গল এক্সপ্রেসের পক্ষ থেকে তার গতিবিধি যখন নজর রাখা হচ্ছিল গোটা ঘাঁটি, অর্থাৎ নেপাল সীমান্তে বসে যখন চালাচ্ছিল এবং কলকাতায় বসেও কিন্তু ঘাঁটি তৈরি করেছিল এবং গোটা সীমান্তবর্তী এলাকা প্রত্যেক জায়গার ছবি তার মোবাইল ফোনে যেমন পাওয়া গিয়েছে, তার পাশাপাশি দেখলে একাধিক সেনাবাহিনী জওয়ানদের নাম্বার এবং একাধিক সেনা ঘাঁটির ছবি তার মোবাইলে পাওয়া গিয়েছে। ইতিমধ্যে সেই সূত্র ধরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মনে করা হচ্ছে তিনি পাকিস্তানে এই সমস্ত ইনফরমেশন কিন্তু পাঠাতো এবং একাধিক ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে টাকা পাঠানো এবং আদান প্রদান করতো। এই একাধিক তথ্য ইতিমধ্যে এসটিএফের কাছে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে। ওকে, কোন পথে কিভাবে? এই দেখুন, নেপাল সীমান্ত থেকে রানা রফ ঢোকে বিহার হয়ে, হাওড়া হয়ে, তপসিয়া কলকাতায় কাঠের মিস্ত্রি পরিচয় দিয়ে ঢোকে সে ভারতে, নেপাল সীমান্ত দিয়ে বিহার হয়ে হাওড়া, আর সেখান থেকে কলকাতায় ঘাঁটি গেড়ে বসে এই আইএসআই এজেন্ট। 2012 সালে ঢোকে সে কাঠের মিস্ত্রি সেজে ভারতে পাক নাগরিক রানা রফ। কোন পথে অনুপ্রবেশ আপনাদেরকে দেখালাম। এই রানা রফ পালানোর ছকও কষে, কিন্তু সেই ছক বানচাল হয়ে যায় এসটিএফ এর জালে রানা রফ। আমি আরো একবার চলে যাই, সহকর্মী অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, হামিমের ফোনে রানা রফের নাম্বার মিলল। এই হামিমের গ্রেফতারির পরেই কি পালানোর ছক কষেছিল রানা? একবারে বেঙ্গল এক্সপ্রেস সূত্রপাত খবর, এই জিজ্ঞাসাবাদ এবং একাধিক তথ্য যখন দেখা যেত মোবাইল ফোন থেকে, হামিমের ফোনে কিন্তু এই যে নাম্বার পাওয়া গেছিল, পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় রাজ্যে যখন পালা বদল, তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় বিভিন্ন ভাবে যে বর্ধমান এলাকা থেকে প্রথম যাকে গ্রেপ্তার করা হয় হামিম মন্ডলকে, তার পরবর্তী ক্ষেত্রে রাজ্য জুড়ে চিরুনি তল্লাশি করা হয়েছিল বেঙ্গল এক্সপ্রেসের পক্ষ থেকে এবং সেই সুবাদেই কিন্তু কোথাও একটা মনে করা হচ্ছিল তারা গ্রেপ্তার হতে পারে, তাদের বিপদ রয়েছে এবং সে তৈ সূত্র ধরেই তারা লক্ষ্য করা যায় যে হাবড়া সীমান্ত থেকে বাংলাদেশে পালিয়ে যাওয়ার ছক তিনি করছিলেন। এবং গতকাল রাতে একইভাবে হাবড়া সীমান্ত থেকে যখন পালিয়ে যাওয়ার ছক করছিল, সেই সময় বেঙ্গল এক্সপ্রেসের পক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কারণ এই হামিম মন্ডল যখন গ্রেপ্তার হয় তারপরে কিন্তু রাজ্য জুড়ে একাধিক জায়গায় চিরুনি তল্লাশি করা হয়েছিল বেঙ্গল এক্সপ্রেসের পক্ষ থেকে এবং তারপর থেকেই যারা এই সমস্ত বিভিন্ন এজেন্ট হয়ে কাজ করতো, আইএসআই এজেন্ট থেকে শুরু করে বিভিন্ন ভাবে কিন্তু মনে একটা ভয় ঢুকেছিল যে তারা গ্রেপ্তার হতে পারে। পালাবদলের পরে কিন্তু রাজ্য জুড়ে এইভাবেই পুলিশের নজরদারি বা তল্লাশি চলছিল এবং তার পরবর্তী ক্ষেত্রে যখন হাবড়া সীমান্ত থেকে গতকাল তিনি পালিয়ে যাচ্ছিলেন, সেই সময় তাকে কিন্তু বেঙ্গল এক্সপ্রেস গ্রেপ্তার করে। এই পালানোর ছক কিন্তু গতকাল নয়, আগে থেকেও বারবার তিনি চেষ্টা করছেন, কিন্তু গতকাল যখন মোবাইলে টাওয়ার লোকেশন তার গতিবিধি নজর রাখে এবং দেখা যায় হাবড়া সীমান্ত এলাকা থেকে এই রানা রফ তিনি কিন্তু বাংলাদেশ যে পালিয়ে যাবে সেই ছক করা হয়েছিল এবং তার পরবর্তী ক্ষেত্রে বেঙ্গল এক্সপ্রেসের পক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং হামিম গ্রেপ্তারের পরবর্তী থেকেই কিন্তু মনে করছিল তিনি, তার মনেও একটা ভয় ঢুকেছে যে কোনো মুহূর্তে তাদেরকে গ্রেপ্তার করতে পারে, ব্যবস্থা নিতে পারে বেঙ্গল এক্সপ্রেস এবং
সেই কিন্তু তিনি দেখা যায় যে যখন পালিয়ে যাওয়ার চেষ্টা করে হাবড়া সীমান্ত থেকে, ঠিক সেই সময় তাকে গ্রেপ্তার করা হয় এবং বেঙ্গল এক্সপ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওকে, আইএসআই এজেন্ট যোগে ধৃত আরো এক এসটিএফ এর জালে তপসিয়ার মোহাম্মদ ইজাজ। তপসিয়ায় ঠিকানায় পাক নাগরিকের জাল নথি, রানার অফের জাল নথি বানায় তপসিয়ার বাসিন্দা। জাল নথি বানানোর অভিযোগে ধৃত অভিযুক্ত। পাকিস্তানের নাগরিক রানা রাউফ এই মুহূর্তে গ্রেফতার হয়েছে বেঙ্গল এসটিএফ এর হাতে। তার সঙ্গে আরো এক ব্যক্তি গ্রেফতার হয়েছে, যার বাড়ি তপসিয়ায়। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি তপসিয়ায়, তার বাড়ির সামনে, এবং এই বিল্ডিং এরই ফার্স্ট ফ্লোরে সেই ইজাজ বলে যে ব্যক্তি, সেই ব্যক্তি থাকে। এবং তার বিরুদ্ধে কি অভিযোগ? অভিযোগ হচ্ছে ভুয়ো ডকুমেন্টস বা নথি, অর্থাৎ রানা রাউফের কাছে যে সমস্ত ডকুমেন্টস ছিল, আধার কার্ড, ভোটার কার্ড, সমস্তটাই ভুয়ো। এবং সেই ভুয়ো যে সমস্ত নথি সমস্তটাই তৈরি করে দেওয়া হয়েছে ইজাজের মারফত। তাকেও বেঙ্গল এসটিএফ এর তরফে গ্রেফতার করা হয় গতকাল রাতে। এই মুহূর্তে আমরা তার বাড়ির সামনেই 80-র দশক থেকে বলে আসছি যে পশ্চিমবঙ্গে একটা সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন চলেছে। সরাসরি যুদ্ধ করে পাকিস্তান কোনোদিন আমাদের সঙ্গে পারে, তাই তারা বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগের সরকার তোষণ, মৌলবাদের কাছে আত্মসমর্পণ এবং ব্লক ভোটের স্বার্থে নিজের নির্বাচনী কেন্দ্রকে পাকিস্তান বলতেও কুণ্ঠাবোধ করে। এগুলো তারই পরিণতি। বাম জমানায় যা ছিল সেফ প্যাসেজ, এখন সেফ হোম। লস্করের তৈবার জঙ্গি ধরা পড়েছে, আইএসআইএস এর জঙ্গি ধরা পড়েছে, এখন আবার আরেকজন এজেন্ট ধরা পড়েছে। ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তা পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলোর জন্য, যারা বিরোধিতা করেন তাদের জন্য কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে। পাকিস্তানি এবং বাংলাদেশি যে জঙ্গি গোষ্ঠী রয়েছে, তারা এখানে এসে বহুদিন ধরে ঘাঁটি গেড়েছে। এদের মেনলি তিনটে উদ্দেশ্য। এক হচ্ছে এখানে জনমত গভর্নমেন্টের এগেনস্টে এমনভাবে, মানে ভারতের এগেনস্টে ফর্ম করা, যাতে দেশের মানুষ আমাদের জাতীয়তাবাদের এগেনস্টে যে মতবাদ তৈরি করেছিল সেইটাকে আরো বেশি এটা চাঙ্গা করতে পারে। 2 নম্বর যেটা করতে চেয়েছে, যে এখানে নাশকতামূলক কাজ করতে চেয়েছে, বিভিন্ন ভাইটাল ইনস্টলেশন সহ বড় বড় নেতাদের অ্যাটাক করা, এটা পরিকল্পনার মধ্যে ছিল। আর 3 নম্বর হচ্ছে যে ছোট ছোট বিভিন্ন গ্রুপ বানিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে এরা কিন্তু মানে ঘাঁটি গেড়ে ওইখানকার পপুলেশন বাড়িয়েছে এবং সেখানকার ডেমোগ্রাফি চেঞ্জ করেছে। এই পুরো ইকোসিস্টেমটার পিছনে বিদেশি শক্তির মদত যে আছে, ডিপ স্টেটের থিওরি, সেটা আগেও বলেছি। সঙ্গে এখানকার যারা বিরোধী দলের অনেক নেতা বা অনেকেই যুক্ত রয়েছেন, যারা পুরো এই সিস্টেমটাকে কিন্তু তাদের আশ্রয় দেওয়া থেকে আরম্ভ করে বিভিন্নভাবে এতদিন ধরে লোক ঢোকানোর থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত।